স্বাগত জানাচ্ছি সারাদিনে। দিনের উল্লেখযোগ্য সংবাদটির বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুজন মেহেদী। আজ বাংলা সাহিত্যের প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকের আমাদের আয়োজনে আহ্বানে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন তার স্ত্রী, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। আজ আমরা তার সাথে কিছুক্ষণ গল্প করব। চলে যাচ্ছি সেই গল্পে। মেহের আফরোজ শাওন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি এভাবেই আসি যে আপনার সময় এখন কিভাবে কাটছে? আমার সময় এখন কাটছে না, আমার সময় এখন আটকে আছে। আমার সময় এখন 19শে জুলাই ওই দিনটিতে আসলে আটকে আছে। এর পরের সমস্ত সময় কাটছেই না আসলে। দুসন্তানকে নিয়ে দুসন্তানকে নিয়ে সময় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সময় কাটানোর জন্য যে শক্তি দরকার সেই শক্তি জোগানোর চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই শক্তি পাবো এবং জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যতটা জেনেছি যে হুমায়ূন স্যার এখনো আপনার কাছে বর্তমান এবং মানে সেটাই খুবই স্বাভাবিক। আপনি এখনো নানাভাবে তাকে অনুভব করেন, সে সম্পর্কে যদি বলেন। হুমায়ূন আহমেদকে যারা পাঠক হিসেবেও যারা পছন্দ করেন, আসলে আমার মনে হয় হুমায়ূন আহমেদ তাদের কাছেও বর্তমান। অতীত হুমায়ূন আহমেদ অতীত হননি কারো কাছে, আমার যেটা মনে হয়। আর সেখানে আমি যদি নিজের কথা বলি, আমি যেই বাসাটিতে থাকি সেই বাসায় আমার হুমায়ূন আহমেদকে ঘিরে আমার এত স্মৃতি, আমার চারপাশে হুমায়ূন আহমেদের এত গল্প, হুমায়ূন আহমেদের হাসি, হুমায়ূন আহমেদের লেখার টেবিল, হুমায়ূন আহমেদের চশমা, হুমায়ূন আহমেদের ব্যবহৃত সব কিছু, হুমায়ূন আহমেদের একটা নাটকের স্ক্রিপ্ট পড়ে শোনানোর মুহূর্ত, একটা দুঃখের ঘটনা সবার কাছে বর্ণনা করার মুহূর্ত, সব তো আমার আশেপাশে ঘটেছে। এবং এখনও যখন কেউ থাকে না বাসায়, যখন রাত হয়ে যায়, রাত গড়িয়ে মধ্যরাতে যায়, তখন আমার কাছে সেই সময়গুলো আসলে জীবন্ত হয়ে উঠতে থাকে। আমার বাসাটা তখন আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠতে শুরু করে। আমার কাছে মনে হয় যে সেই মুহূর্তগুলোকে আমি আবার ফিরে ফিরে পাই। গতকাল রাতে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমরা দেখেছি যে আপনি সেজেছেন, হেসেছেন। আপনি মানে আমরা এমন মনে হয়েছে সেই ছবিটা দেখে যে হুমায়ূন আহমেদ এখনো বেঁচে আছেন, অন্তত আপনার কাছে। হুমায়ূন আহমেদ মানে যদি হাসির কথা বলেন, হুমায়ূন আহমেদ সবসময় সবাইকে খুশি দেখতে ভালোবাসতেন, খুশি দেখতে পছন্দ করতেন। মানুষকে খুশি করার জন্য উনি, মানুষের হাসি মুখ দেখার জন্য উনি অপেক্ষা করতেন। মানুষকে খুশি করতে পারলে উনি নিজে খুব খুশি হতেন। আর আমার হাসি মুখ, বা যেটা বলেছেন যে গতকাল রাতে দেখেছেন সেজেছি, উনি ওভাবে দেখতেই পছন্দ করতেন। উনি ওনার আশেপাশের সবাইকে, এমনকি খুব দুঃখের সময়ও উনি কাউকে দুঃখী দেখতে পছন্দ করতেন না। উনি সবসময়, যেমন আমি আগেও কখনো যদি মন খারাপ করে থাকতাম, উনি খুব রাগ করে বলতেন যে ডিপ্রেশনে কেন ভুগবে একজন মানুষ, তুমি কিন্তু একদম ডিপ্রেশনে ভুগে তুমি তোমার ডিপ্রেশন আমার মধ্যে ছড়িয়ে দিচ্ছ। নিজের ডিপ্রেশন অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কোনো রাইট একজন মানুষের নেই, কোনো অধিকার নেই, এটা বলতেন সব সময় আমাকে। আমিও সেভাবে চিন্তা করি, যদি আজকে, হ্যাঁ আমার ভিতরে কষ্ট থাকতে পারে, কিন্তু আমার কষ্টটা আমি আর যাই হোক আমার 2 সন্তানের মধ্যে ছড়িয়ে দিতে পারি না, বরং ওদের কষ্টটাও যেন আমি ধারণ করতে পারি, ওদের কষ্টটাকেও যেন আমি আনন্দে পরিণত করতে পারি। আমি সেই চেষ্টাই করছি প্রতিনিয়ত। সেই চেষ্টা করতে গিয়ে আমাকে হাসতে হবে, আমাকে চলতে হবে, আমাকে জীবন চালাতে হবে। আপনার 2 সন্তান কি বলে তার বাবা সম্পর্কে? তার বাবাকে তারা খুঁজতে চায়? আমার ছোট সন্তান নিনিত হুমায়ুন, ওর বয়স খুব অল্প দিন আগেই 2 হলো, ওর বাবার চলে যাওয়ার পর। ওর বাবার থাকা না থাকা এই পার্থক্যটা বোঝার মতো বয়স হয়নি। ও
ও এখনো ওর বাবার ছবি দেখলে আগে যেরকম হসপিটালে যখন ওর বাবা ছিল, বা ইভেন ওর বাবা যখন কিছুক্ষণের জন্য বাথরুমেও যেত, ওই সময়টার ওর যা ব্যবহার ছিল, ওই সময়টার ওর যা কর্মকাণ্ড ছিল, ছবি দেখে আদর করা, ছবিতে চুমু খাওয়া বাবার ছবিতে, বা টিভিতে বাবাকে দেখলে আমাল বাবা বলে, ও তো মানে এখনো সুন্দর করে কথা বলা, স্পষ্ট ভাষায় কথা বলতে স্পষ্ট করে শেখেনি, তো এখনো টিভিতে বাবাকে দেখলে ও ডাকে আমাল বাবা। ফোনটা কানে নিয়ে ও একা একা হাঁটে, আর একটা অদৃশ্যভাবে সে বাবার সাথে কথা বলছে এরকম একটা অভিনয় করে। আর বড় ছেলের কথা যদি বলি, ও গত 4 মাসে ওর বয়স অনেকখানি বেড়ে গেছে। ও নিজস্ব একটা জগৎ তৈরি করেছে, সেই জগতে ও নিজস্ব কিছু চিন্তা হয়তো বা ও গুছিয়েছে। আমার কাছ থেকে ও সেখানে কিছু ইনপুট নিয়েছে, যেমন বাবা কোথায়, আমরা কেন বাবাকে আমেরিকাতে রেখে যাচ্ছি। সেই সময় আমি জানি না, অন্য অনেকের মতোই হয়তো বা আমার তখন যে উত্তরটা মাথায় এসেছে, তোমার বাবা আকাশে চলে গেছে, তোমার বাবা স্পেসে চলে গেছে, স্টার হয়ে গেছে, ওইটুকুন ও নিয়েছে। পাশাপাশি হয়তো বা ওর নিজস্ব কিছু চিন্তা সে সেখানে ঢুকিয়েছে, সেই চিন্তার ভিতরে ও কাউকে ঢুকতে দেয় না। ওর সে একান্ত চিন্তার ভিতরে কি আছে, আমি খুব বেশি ঢোকার চেষ্টা এখনো ওকে এখনো বিরক্ত করি না। হ্যাঁ, ও ছবি আঁকে, অনেক ছবি এঁকে ও গুছিয়ে রাখে, ওর বাবাকে দেখাবে, তাই হয়তো বা ও ভাবে কোনো একদিন ওর বাবা এসে ওর ছবিগুলো দেখবে। ও নতুন কোথাও গেলে ও এখন নিজের ছবি বেশি করে তোলে। আমার ছেলেটা ছবি তুলতে চাইতো না, ও বেশি করে নিজের ছবি তোলে, বাবাকে আমি যেখানে আসলাম এই জায়গাটার ছবি বাবাকে দেখাবো। ও স্কুলে নতুন কি শিখলো, স্কুল থেকে শিখে এসে ও আমাকে বলে এটা বাবাকে বলতে হবে। এমনকি জন্মদিনের 2 দিন আগেও আমাকে বলছে যে বাবার জন্মদিনের একটা গিফট কিনতে হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, কিনবে। ও বললো, মা গিফটটা কি বাবাকে দেওয়া যাবে? তো এইভাবে শেয়ার করে, এভাবেই কিছুটা শেয়ার করে। আমি আসলে ও যতটুকুন শেয়ার করে শুধু ততটুকুনি আমি ওর ভিতরে ঢুকে ওকে নতুন করে কিছু বোঝানোর আমি চেষ্টা করি না। একটি বিষয় আসে, কিছুদিন আগে একটি লেখায়ও আমরা জেনেছি এবং আপনিও বলেছেন যে আপনি হুমায়ুন আহমেদের টেপ রেকর্ডার, এরকম আপনি বলেছেন। এ সম্পর্কে যদি আরেকটু বলেন আমাদেরকে। আমি হুমায়ুন আহমেদের টেপ রেকর্ডার আসলে যেই অর্থে বলেছি, সেটা হচ্ছে আসলে হুমায়ুন আহমেদ তো খুব গান শুনতে ভালোবাসতেন, এবং ওনার প্রিয় কিছু গান ছিল, ওই গানগুলোই উনি বারবার করে শুনতেন। এর বাইরে যত ভালো গানই হোক না কেন, ওনাকে যদি বলা হতো যে নতুন একটা গান শোনাই, উনি হয়তো বা কিছু দূর শুনে বলতেন না, এটা আমার ভালো লাগছে না, বা ভালো লাগলে ওটাই আবার বারবার শুনতেন। তো এই গানগুলোর ওনার বেশ কিছু প্রিয় শিল্পীর মুখে উনি শুনেছেন। এক সময় সেলিম চৌধুরীকে তো উনি একের পর এক গান গাইতে হতো, সেলিম চৌধুরী গেয়ে যেতেন শুটিংয়ের ফাঁকে ফাঁকে বা বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে। এছাড়াও বেশ কিছু শিল্পী ছিল, এসআই টুটুল এখনো আছেন, এসআই ছিল বলতে আছেন সবাই, গতকালকের অনুষ্ঠানে এসআই টুটুলের গান বহু শুনতেন। আর আমি জানি না আমার গান কেন পছন্দ করতেন, হয়তো বা হাতের কাছে একজন শিল্পী আছে, চাইলেই গান শোনা যায়। আর টেপ রেকর্ডার যেই কারণে উনি বলতেন যে গানগুলো উনি পছন্দ করেন, উনি যে গানগুলো বারবার শুনতে চাইতেন, আমাকে বললেই আমি ওটা খুব দ্রুত তুলে ফেলতে পারতাম, এবং একবার শুনেই আসলে গান তুলে ফেলতে পারতাম, যেই কারণে উনি আসলে টেপ রেকর্ডার বলতেন। হুমায়ুন আহমেদ তো অন্য সবকিছুর পাশাপাশি গানও লিখেছেন, তো একজন শিল্পী হিসেবে, গীতিকার হিসেবে হুমায়ুন আহমেদকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? হুমায়ুন আহমেদকে মূল্যায়ন গীতিকার হিসেবে আসলে আমি করতে পারবো না, কিন্তু আমি যেটুকুন বুঝি, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি গান গাইতে গিয়ে বেশ কিছু খুব সুন্দর শব্দ আমি হুমায়ুন আহমেদের গান থেকে পেয়েছি। আমি জ্যোৎস্নার অনেক বর্ণনা শুনেছি, কিন্তু অবাক জ্যোৎস্নাও যে হতে পারে, জ্যোৎস্নাও যে অবাক করা হতে পারে, যেটা ওনার গানে আছে, অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে, এই কথাটা আমাকে খুব মুগ্ধ করেছে, যে অবাক জ্যোৎস্না। আবার এই গানটারই পরের লাইনে আছে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। একটা জ্যোৎস্না যে কাউকে হাতের ইশারায় ডাকতে পারে,
আবার তার কাছে যাওয়া যাবে না, এই জন্য মুখে বলছে না। এই যে কিছু সুন্দর অনুভূতিগুলো, হ্যাঁ, এই অদ্ভুত কিছু শব্দ। আরেকটা গানে উনি লিখেছিলেন, কে পড়াইলো আমার চোখে কলঙ্ক কাজল। তো সেই গানে উনি একটি জায়গায় ব্যবহার করেছিলেন, আমি ঘর ছাড়িলাম বনে গেলাম, বনে মানুষ নাই, না মানুষই বনে যদি তোমার দেখা পাই। একটা বন, জঙ্গল, এটাও যে একটা না মানুষই হতে পারে যেখানে কোনো মানুষ নাই। মানে কিছু কিছু বিশেষণ উনি ব্যবহার করতেন ওনার নিজের তৈরি। এই বিশেষণগুলো আমাকে খুব মুগ্ধ করতো এবং গানটি গাওয়ার সময় ওই ওই বিশেষ জায়গাটি গাইতে গিয়ে আমার খুব ভালো লাগতো। এবার আপনাদের জীবন নিয়ে আসি আমি, যে আপনি এবং হুমায়ুন আহমেদের যে জীবন, এই জীবনটি নিয়ে আপনাদের লেখার কোনো পরিকল্পনা আছে কিনা? এখনো সেভাবে করে কোনো পরিকল্পনা নেই। মানে প্রকাশকদের চাপ আছে কি? প্রকাশকদের চাপ দেওয়ার মতো সময় এখনো তৈরি হয়নি। আমি জানি না, হয়তো বা কখনো লেখা হবে। আমি তো আসলে লেখক না। তো তারপরে হুমায়ুন আহমেদকে নিয়ে লিখতে তো গত কিছুদিন ধরে অনেকেই বিভিন্ন পত্রিকায় লিখতে বলেন। ছোট ছোট দু একটা লেখা লিখেওছি, স্মৃতিচারণমূলক। আসলে এটা এখনো বলতে পারছি না, এটা ভবিষ্যতে বলে দেবে। দেয়াল উপন্যাসটা এখনো বের হয়নি, এইটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? দেয়াল উপন্যাসটা হুমায়ুন আহমেদের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এই উপন্যাসটা লেখার জন্য হুমায়ুন আহমেদ অনেক প্রস্তুতি নিয়েছিলেন। সেই প্রস্তুতির মধ্যে উনি যেই পটভূমির উপর লিখছিলেন, সেই পটভূমির উপর প্রকাশিত যতগুলো প্রকাশনা উনি পেয়েছেন, যতগুলো পাবলিকেশন পেয়েছেন, সবগুলো উনি পড়েছেন। প্রায় 200-300 বই ওনার কালেকশনে উনি এনেছেন এই বই, এই দেয়াল লিখতে গিয়ে রেফারেন্স হিসেবে। হ্যাঁ, এবং এটা লিখতে গিয়ে উনি যতখানি পড়াশোনা করেছেন, এর আগে দেখেছিলাম জ্যোৎস্না ও জননীর গল্প লেখার সময় উনি এরকম খুব পড়াশোনা করেছেন, বা মধ্যাহ্ন লেখার সময় দেখেছিলাম, মাতাল হাওয়া লেখার সময়ও দেখেছিলাম, একটা সময়কে যখন ধারণ করতে হয় লেখায়। এমনকি উনি হসপিটালে যখন কেমোথেরাপি চলতো, কেমোথেরাপি চলাকালীন সময়েও উনি দেয়ালের চ্যাপ্টারগুলো লিখেছেন। এই উপন্যাসটা পুরোটাই আছে এখন প্রকাশনা সংস্থার কাছে, অন্য প্রকাশের কাছে আছে এবং এটা প্রায় শেষের কাছাকাছি পর্যন্ত উনি যদিও কমপ্লিট করে যেতে পারেননি, শেষটা যেভাবে করবেন ভেবেছিলেন সেভাবে করতে পারেননি, কিন্তু যতটুকুন লিখেছেন অতটুকুন প্রকাশনা সংস্থার কাছে আছে। এই বিষয়টা ওরাই ডিসিশন নেবে যে এই উপন্যাসটা সম্পর্কে হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্টও কিছু নির্দেশনা দিয়েছিল, সেই অনুযায়ী কি সংশোধন করা সম্ভব হয়েছে? এই উপন্যাসটা সম্বন্ধে যেটুকু নির্দেশ দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট থেকে একটা বই দেওয়া হয়েছিল, যে বইতে আসলে অরিজিনাল যে বিষয় নিয়ে যে বিষয়গুলো সংশোধন করতে বলা হয়েছিল ওই বিষয়গুলো একটা বইতে দেওয়া হয়েছিল এবং শেষবার যখন হুমায়ুন আহমেদ দেশে এসেছিলেন ওই বইটা উনি নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে এবং বেশ কিছু অংশ উনি সংশোধন করেছেন। আমি পড়ে দেখিনি, কিন্তু আমি দেখেছি যে উনি ওই বইটা থেকে দেখে দেখে উনি আন্ডারলাইন করে করে রাখছেন যে কোন অংশগুলো সংশোধন করবেন। বেশ খানিকটা উনি সংশোধন করতে পেরেছেন। তো এখন সম্পূর্ণটুকুন করতে পেরেছেন কিনা, যে আমি আসলে এখনো পুরোটুকুন পড়ে দেখিনি, আমি তাই সম্পূর্ণটুকুন বলতে পারছি না। আচ্ছা, এবার একটা অন্য একটি প্রসঙ্গে আসি। আপনি মেহের আফরোজ শাওন, আবার কবে মেহের আফরোজ শাওন তার অভিনয়, তার শিল্পী সত্তায় ফিরে যেতে পারবেন, আবার ব্যস্ত হতে পারবেন? আসলে এটাও জানি না। খুব স্মুথ পথ আসলে একটা মানুষের কখনো থাকে না। সবারই পথে অনেক অনেক রাস্তা সবার ভালো থাকে না, অনেক প্রবলেম আসে, সেই প্রবলেম কাটিয়ে উঠে সে আবার চলতে শুরু করে। আসলে গত একটা বছরে এত কিছু ঘটেছে যে আপনি যেই অর্থে বলছেন যে মেহের আফরোজ শাওনকে আবার কখন অভিনয়ে দেখা যাবে বা আবার কখন গানে দেখা যাবে বা পরিচালনায়, ওইটুকুন চিন্তা করার সুযোগ আমি আসলে এখনো পাইনি, এখনো নিজের জন্য এখনো চিন্তা করার সুযোগটাই পাইনি। আমি কেন জানি না, আমার সময়টুকুন ওখানে আটকে আছে
একটু একটু করে আগানোর চেষ্টা করছি, কিন্তু যতখানি আগাচ্ছি আবার কিভাবে কিভাবে যেন আমি আবার 19শে জুলাই চলে যাচ্ছি। আমি এখনো কোনো পরিকল্পনা নিতে পারছি না। পথ চলতে শুরু করতে হবে, নতুন করেই সবকিছু শুরু করতে হবে, কিন্তু সেটা ঠিক কিভাবে হবে এবং কবে থেকে হবে আমি জানি না, আমি আজকে বলতে পারবো না। আচ্ছা, হুমায়ুন আহমেদ ক্যান্সার হাসপাতালের কথা বলেছিলেন আপনাকে, সেই ইচ্ছার কথা আমরাও শুনেছি। এছাড়া আর কোন কোন ইচ্ছার কথা আপনাকে জানিয়েছিলেন? হুমায়ুন আহমেদ একজন স্বপ্নবান মানুষ ছিলেন, স্বপ্ন দেখতেন। তো ক্যান্সার হসপিটালের যেমন স্বপ্ন, অনেক ধরনের স্বপ্নই ছিল ওনার। স্বপ্নগুলো তো আবার মানে এমন যে অনেক স্বপ্ন আসলে, যেমন ক্যান্সার হসপিটালের স্বপ্নটা যেহেতু উনি মুখে লিখে গেছেন, যেহেতু সেই জন্য সবাই জানে। এবং অনেক স্বপ্নের কথা উনি হয়তো বা লিখে যাননি, কিন্তু উনি আপনার সাথে কথা বলতেন আমার যখন? সাথে বা পারিবারিক আড্ডায় বন্ধু বান্ধবদের সাথে বলেছেন। ওনার স্বপ্নের একটা কাজ উনি অনেক দূর করে রেখে গেছেন, যেটা ওনার স্বপ্নের স্কুল, যেটা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। স্বপ্নের শুরুটা উনি করেছেন এবং অনেকখানি উনি সম্পূর্ণ নিজ উদ্যোগে, সম্পূর্ণ নিজ অর্থায়নে উনি এটা শুরু করেছিলেন, অনেক দূর ওটা চালিয়ে নিয়ে গেছেন এবং এখন আমরা চেষ্টা করছি ওটা বাকিটা পথ পেরিয়ে নিয়ে যাওয়ার। আর তো আসলে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো দু একটি মনে করে যদি আমাদেরকে বলেন। ঘেটুপুত্র কমলা ওনার সর্বশেষ চলচ্চিত্র। এই ছবিটা মানুষ, দর্শক এত পছন্দ করছে, এই ছবিটা অস্কারে গিয়েছে, এই ছবিটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে গিয়েছে। উনি কিন্তু যে কোনো চলচ্চিত্র যখন নির্মাণ করা শুরু করতেন, উনি সবসময় বলতেন যে এটা আমি একটা কোনো বড় অ্যাওয়ার্ড পাবো বা অস্কারে পাঠাবো বা ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে একটা অ্যাওয়ার্ড পাবে, এরকম একটা পরিকল্পনা বলবো না, এরকম একটা স্বপ্ন মাথায় নিয়ে উনি কাজ শুরু করতেন। বলতেন এই স্বপ্নের কথা? হ্যাঁ, অবশ্যই। ছবি বানানোর সময় উনি সবসময় সেই চলচ্চিত্রটাকে নিয়ে উনি স্বপ্নের কথা বলতেন। একটা গোপন স্বপ্ন তো অবশ্যই মাথায় ছিল একজন লেখক হিসেবে, একটা নোবেল পুরস্কারের স্বপ্ন একজন লেখক হিসেবে হুমায়ুন আহমেদের অবশ্যই ছিল। অনেক কিছু ঘিরেই অনেক স্বপ্ন ছিল। আসলে একজন ক্রিয়েটিভ মানুষের অনেক স্বপ্ন থাকে, তো কোনটা ছেড়ে কোনটা বলবো। আচ্ছা, যদি আমাদের সময় খুব কম, এবার যদি একটি প্রসঙ্গে আসি, যে একজন সাধারণ শাওন থেকে আজকের মেহের আফরোজ শাওন হয়ে উঠলেন, এর মধ্যে হুমায়ুন আহমেদের অবদান কতখানি? আসলে আজকের মেহের আফরোজ শাওন বলতে ঠিক কোন অংশটা বোঝাচ্ছেন আমি একটু ক্লিয়ার না, তারপরেও আমি বলি যে একজন সাধারণ শাওন থেকে আজকের মেহের আফরোজ শাওন বলতে আমি মানে আপনার যে অনেক পরিচয়, আর সারা দেশের মানুষ আপনাকে চিনে, সে যে আমি পরিচয় যদি হোক। পথ চলাটা শুরু করার কথা বলি, তাহলে একজন সাধারণ শাওনকে প্রথম তার মা নাচ শিখিয়েছে, তার নাচের প্রতি আগ্রহ দেখে। আমার মা যখন আমাকে নাচ শিখাতে নিয়ে যান, তখন আমার বয়স ছিল 3.5 বছর, এবং আমাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। আমার মার আমাকে নাচ শিখিয়েছেন, নাচ শেখার পাশাপাশি উনি হঠাৎ করে যখন শুনলেন যে নাচের মেয়েরা গান গাইতে নাকি পারে না, এরকম একটা কথা প্রচলিত ছিল। আমার মা নিজে গান করতেন, উনি আমাকে গান শেখানো শুরু করলেন, প্রথমে নিজেই শেখানো শুরু করলেন। উনি যেহেতু টেলিভিশন রেডিওর এনলিস্টেড আর্টিস্ট ছিলেন, আমাকে আজকের শাওন হিসেবে তৈরি করার শুরুটা এবং প্রথম যুদ্ধটা আমার মা করেছেন। সেটা আমার নাচ গান বলেন, অভিনয় বলেন, নতুন কুড়িতে শ্রেষ্ঠ শিশু শিল্পী হওয়া, গোল্ড কাপ পাওয়া, বা এছাড়াও আরো অনেক প্রতিযোগিতা, নাটকে অভিনয়, সবকিছুর পিছনেই আমি বলবো আমাকে তৈরি করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের এবং আমার পরিবারের। পাশাপাশি যদি হুমায়ুন আহমেদের অবদানের কথা বলেন, আমার অভিনয়ে চমৎকার সব চরিত্র, আমার অভিনয়ের পথটাতে চমৎকার সব চরিত্র আমি পেয়েছি হুমায়ুন আহমেদের কাছ থেকে, হুমায়ুন আহমেদের নাটকে, চলচ্চিত্রে। ধন্যবাদ মেহের আফরোজ শাওন। আমাদের আজ শেষ করতে হবে সময়ের অভাবে, আরো অনেক কথা ছিল, হয়তো আরো অন্যদিন হয়তো আলোচনা করা যাবে। তো এই ছিল আমাদের আজকের সারাদিনে, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন।